হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আজকে একটি নতুন ক্লাস নিয়ে। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। অর্থাৎ আমরা আগের দিন যে ক্লাসটা জেনেছি রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণ এবং সমাধান, তারপর আমরা জানবো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ থেকেও কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন এসেছে রেলের বিগত বছর। এই ক্লাস আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু বাংলায় কোথাও পাবে না। শুধু এই সহজ প্রশ্নের ঝুলি সম্বলিত প্রচুর প্রশ্ন তোমরা পাবে, কিন্তু এই ধরনের ইউনিক ক্লাস যদি তোমরা দেখো যে 2022 সালেই শুধুমাত্র এই সমস্ত জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় 1 থেকে 2টো প্রশ্ন এসেছে, এবং 80 থেকে 90% স্টুডেন্ট যারা ফেল করেছে, আজকে চাকরির জায়গাতে উঠতে পারেনি বা চাকরি পায়নি, তারা শুধুমাত্র এই সমস্ত জায়গায় কিন্তু হাত লাগাতেই পারেনি। কিন্তু পরবর্তীতে যাতে সেটা না হয়, আগামী দিনে এনটিপিসি, টেকনিশিয়ান, এএলপি, তাই আমি তোমাদের এই সমস্ত ক্লাস নিয়ে আসছি। আর একটা তোমাদের জন্য বিগ সারপ্রাইজ আসছে। তোমরা আমার কমিউনিটি পোস্ট অবশ্যই ফলো করো। তোমাদের কিন্তু সপ্তাহে 7 দিন ক্লাসের আমি ব্যবস্থা করছি। সেখানে ম্যাথ হবে, জিআই হবে, আর সায়েন্স হবে, জিকে হবে, পুরো রেল ওরিয়েন্টেড সমস্ত কিছু। রেলের প্রিভিয়াস এর যেরকম সায়েন্স ক্লাসগুলো কনসেপচুয়াল হচ্ছে, বাকি ক্লাসগুলো সেম টু সেম হবে। ঠিক আছে, একদম এটা আমি বলতে পারি। আর তোমরা আমার যদি সায়েন্স কোর্সে জয়েন হতে চাও, যেটা আজকে মোটামুটি কালকে 15 to 16 মের মধ্যে যেটা আমি বন্ধ করে দেবো আবার মে ব্যাচটা, তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নেবে। 20 মের পর থেকে সমস্ত ব্যাচ বন্ধ হয়ে যাবে। আবার নতুন স্পেশাল কিছু ব্যাচ অ্যারেঞ্জ করা হবে তোমাদের জন্য, এক্সপ্রেস ব্যাচ, রেলওয়ে এক্সপ্রেস ব্যাচ। তো তার আগে যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, ওকে চলো। আগের দিন আমরা রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ সম্পর্কে খুব ভালো করে জেনেছি। এগুলো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করে, তোমাদের এরকমও প্রশ্ন এসছে যে তীর চিহ্ন যে থাকে বিক্রিয়া, তার সামনের দিকে কে থাকে? কে থাকে? বিক্রিয়াজাত পদার্থ। ডাইরেক্ট প্রশ্ন এসছে এগুলো, যেগুলো আমি ধরে ধরে তোমাদের বোঝালাম। ঠিক আছে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। সমিত সমীকরণ কি করে, যে বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয়ক পদার্থ দুটো জায়গাতে অ্যাটমের পরিমাণ যে ইকুয়াল হবে বা অ্যাটমটা সমান হবে, সেটাও তোমাদের আমি দেখিয়েছিলাম। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রত্যেকটা সমীকরণ, এটা তো 2022-এর মনে হয় প্রায় 8 থেকে 10টারও বেশি শিফটে এসছে এই পার্টিকুলার সমীকরণটা। কখনো এ বি দিয়ে এসেছে, কখনো সমাধান করতে বলেছে, কখনো এখানটা শূন্যস্থান দিয়ে দিয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। আজকে আরো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাবো, এটাও এসছে, এগুলো প্রত্যেকটা এসছে। আজকের ক্লাসটা শুরু হবে মেনলি এই জায়গা থেকে, অর্থাৎ সংযোজন বিক্রিয়া থেকে, কম্বিনেশন রিঅ্যাকশন। দেখো, আমি তোমাদের পুরো এনসিইআরটি যে ক্লাস 9 সেই রকম সেই জায়গাটা করেছি। আমার ব্যাচে আমি কি করাই, সেলফ প্রিপেয়ার নোটস দিই, প্লাস এনসিইআরটি করাই, প্লাস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করাই, প্লাস অল নিউমেরিক্যালস করাই। এখানেও আস্তে আস্তে সবকিছু করাবো, কিন্তু একটু টাইম সাপেক্ষ, একটু টাইম লাগবে, কিন্তু তোমাদেরও করাবো আমি। ঠিক আছে, দেখো বলছি কি, কম্বিনেশন রিঅ্যাকশন, নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে কোনো কিছু কম্বাইন্ড হবে। কম্বাইন্ড মানে কি? মনে করো আমার কাছে দুটো পাথর রয়েছে, এই দুটো পাথরকে একসঙ্গে করলে কি হবে? একটা হয়ে যাবে। দুটো পাথর মিলে কি হবে? একটা হবে। আমি এই পাথরগুলো কেন রেখেছি? আমার ফ্যান যখন চলে বই খাতাপত্র উড়ে যায়, তাই পাথরগুলো এনে রাখা। তো এগুলো যখন দুটো মিলে একটা পাথর তৈরি হবে, মনে করো এই দুটো বিক্রিয়া করছে এইভাবে, এই একটা পাথর তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই যে কম্বাইন্ড ফর্ম হলো, দ্যাট ইজ হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? তো যেমন কি এখানে একটা কাজ করতে বলছে, এখান থেকেও প্রশ্ন আসে যে কাজ করতে বলেছে, এগুলো এক্সাম্পল না, এটা এখান থেকেও প্রশ্ন আসবে। সামান্য পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন, তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয়? সিএও কে পোড়া চুন বলা হয়, বা যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি লাইম। ঠিক আছে, এখানে কি করা হয় না, এখানে ধীরে ধীরে জল ঢালা হলো। পোড়া চুনে জল ঢাললে কি হবে? জলটার মধ্যে যুক্ত হয়ে যাবে। তার মানে সিএ ওর সঙ্গে এস মানে কি আছে, এগুলো তোমাদের প্রশ্ন আছে। এস মানে কি? সলিড, মানে কঠিন। এই সিএওটা কি? সিএওটা হচ্ছে কঠিন। তার সঙ্গে যদি তুমি H2 দাও, H2 ব্র্যাকেটে এল মানে কি? H2টা হচ্ছে লিকুইড, মানে তরল। H2 বা জল যদি যোগ করো, তাহলে সেখানটা কি হবে না, সেখানটা কলিচুন উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকুয়াস মানে জলীয়। ঠিক আছে, অ্যাকুয়াস, অ্যাকুয়াস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন। তার মানে কি, এই যে জলটা দেখো এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে, এই জলটা এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে। এখানে কটা অক্সিজেন ছিল? একটা, এখানে একটা, দুটো। এখানে দেখো O2, তার মানে এখানে দেখো এখানেও দুটো অক্সিজেন রয়েছে, দুটো হাইড্রোজেন অ্যাটম রয়েছে। তার মানে দেখো এটা একটা ব্যালেন্স ফরম্যাটে রয়েছে। এখানেও একটা ক্যালসিয়াম, এখানেও দেখো একটা ক্যালসিয়াম, এখানে দুটো হাইড্রোজেন, এখানেও দুটো হাইড্রোজেন। তার মানে এখানে কি উৎপন্ন হবে? কলিচুন, এবং সঙ্গে কি উৎপন্ন হবে? তাপ। তোমাদের এই প্রশ্নটাকে, মানে এই সমীকরণটাকে ঘুরিয়ে দিয়ে দেবে যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জল যুক্ত হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ড্যাশ, এই ড্যাশের জায়গায় তোমাদের দিয়ে দেবে অ্যাসিড, ড্যাশের জায়গায় দিয়ে দেবে সল্ট। এত সহজ প্রশ্ন হয়তো দেবে না। এই সমীকরণটা পার্টিকুলারলি খুব ইজি, আর অন্যান্য সমীকরণ দিয়ে দিতে পারে।
ফল দিয়ে দিল, জল দিয়ে দিল, এখানটা প্লাস জল, তোমরা অনেকেই জলে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এই জায়গাটা মনে রাখবে যে বাই প্রোডাক্ট হিসেবে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ যখন তুমি পোড়া চুন, যখন পুকুরে পোড়া চুন দেওয়া হয়, মাছ মরে যাচ্ছে, জল অ্যাসিডিক হয়ে উঠেছে, তখন আমরা এই পোড়া চুনটা দিলে কি মানে কলি চুনটা দিলে কি জলটা সুন্দর ফ্রেশ হয়ে যায়। তো তখন কি বাজার থেকে যখন চুনের ব্যাগ আনা হয়, চুনের ব্যাগ এনে একটা তারের মধ্যে দেওয়া হয় বা একটা গামলার মধ্যে দেওয়া হয়, সেখানে যখন জল যোগ করা হয় তখন কি হয়, টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক আছে। অর্থাৎ সেখানে কি উৎপন্ন হয় না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ক্লিয়ার? তার মানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ একসঙ্গে কম্বাইন্ড হয়ে একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। বাট খেয়াল রাখবে, আমি কি বললাম, এই যে পাথরের গল্প বলছিলাম, দুটো বা আমি আরো একটা পাথর নিতে পারি, দুটো পাথর বা তিনটে পাথর একসঙ্গে কম্বাইন হবে, কিন্তু যখন উৎপন্ন হবে তখন একটা পাথরই উৎপন্ন হবে, তখন কিন্তু দুটো বা তিনটে পাথর উৎপন্ন হবে না। এখানে দেখো বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কিন্তু একটাই পদার্থ উৎপন্ন হয়েছে, বিক্রিয়ক পদার্থ দুটো ছিল, বাট বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কিন্তু একটাই পদার্থ এখানটা উৎপন্ন হয়েছে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে একটাই পদার্থ কিন্তু উৎপন্ন হবে কি হিসাবে না, বিক্রিয়াজাত পদার্থ হিসাবে। তো এইটাই হচ্ছে কিন্তু সংযোজন বিক্রিয়া। দেখো আরো এক্সাম্পল দেওয়া রয়েছে, প্রত্যেকটা এক্সাম্পল সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ করাবো তোমাদের, প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ সমস্ত রেডি রয়েছে। এই দুটো ক্লাস যদি তোমরা করে নাও, একটা হচ্ছে সমীকরণ আর একটা হচ্ছে এই যে প্রকারভেদ, তাহলে তোমাদের এই পার্টিকুলার টপিকটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যদি যোগ করা হয় তাহলে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো এই যে সংযোজন বিক্রিয়া যদি আমরা করি, তাহলে দেখো কয়লার দহন একটা সংযোজন বিক্রিয়া, অর্থাৎ কার্বনটা কি হবে, কার্বনটা কোথায় রয়েছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা তো তোমাদের এসএসসি এমটিএস সিএইচএসএল এও বহুবার এসেছে এবং রেলেও এসেছে বহুবার। তো দেখো এখানটা কি উৎপন্ন হবে, এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া, জলটা উৎপন্ন হয়েছে কিন্তু এখানেও সংযোজন বিক্রিয়া, বাই প্রোডাক্ট হিসেবে দেখো একটাই উৎপন্ন হয়েছে, তাই না। এখানে দেখো কি উৎপন্ন হয়েছে, কার্বন। এই কার্বনটা কোথায় রয়েছে, মনে করো কয়লা, যেটা কয়লা, সেই কয়লার মধ্যেই তো কার্বন রয়েছে, তাহলে সেই কার্বনটা যখন অক্সিজেনের সঙ্গে মিলছে, অক্সিজেন মানে পোড়াচ্ছ, জি ফর কি গ্যাস, এস ফর সলিড, সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ জি ফর গ্যাস, অর্থাৎ কার্বন এবং অক্সিজেন কম্বাইন্ড হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ জল যখন তৈরি হচ্ছে, কি হাইড্রোজেন গ্যাস, এটাও গ্যাস মিলে কি হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, যেটা কিন্তু লিকুইড ব্যাকেটে। দেখো ব্যালেন্স রয়েছে কিনা, 2H2 2 2 4, 2H2 2 2 4, O2, আর এদিকে হচ্ছে বাইরে 2 রয়েছে, মানে এখানেও দুটো অ্যাটমই রয়েছে। ক্লিয়ার? তার মানে এটাও কিন্তু ব্যালেন্স ফরম্যাটেই রয়েছে। বোঝা গেল? তাহলে এইগুলো প্রত্যেকটাই হচ্ছে কি বিক্রিয়া, প্রত্যেকটাই আমার হচ্ছে কম্বিনেশন রিয়াকশন বা সংযোজী বিক্রিয়া। এনসিইআরটি ক্লাস 9 এর ডাইরেক্ট তোমাদের এখান থেকে আমি অ্যাজ ইট ইজ পড়াচ্ছি, যেটাই কিন্তু রয়েছে। ওকে, নেক্সট। এবার হচ্ছে প্রাকৃতিক গ্যাসের যখন দহন হচ্ছে, তাহলে প্রাকৃতিক গ্যাসে কি থাকে, মিথেন থাকে, মিথেনের সংকেত কি, CH4। মিথেন একটা কি, অ্যালকেন, এগুলো তোমাদের আমি আগেও পড়িয়েছি। মিথেন একটা কি, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, একটা অ্যালকেন, কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড করে হাইড্রোজেন যুক্ত রয়েছে। তাহলে মিথেনের সঙ্গে সেই প্রাকৃতিক গ্যাসে কি রয়েছে, প্রাকৃতিক গ্যাস বা যেটাকে আমরা কি বলছি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, বা আমরা নর্মাল যে প্রাকৃতিক গ্যাস বলি, সেখানে CH4 রয়েছে, তার সঙ্গে যখন দহন হবে অক্সিজেন যুক্ত হবে, সেখানে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং কি উৎপন্ন হবে, ভেপার। এই যে H2O গ্যাস দেওয়া মানে কি, তুমি ভাববে যে স্যার H2O আছে অথচ গ্যাস কেন হচ্ছে না, কারণ H2O কি হবে, H2O গ্যাসীয় আকারে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমরা কি জানো যে শ্বসন একটি তাপ উৎপাদক বিক্রিয়া। তাপ উৎপাদক মানে কি, তাপ উৎপাদক মানে হচ্ছে যেখানে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপাদক মানে হচ্ছে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে তাপ উৎপন্ন হওয়া মানে কি, যে বিক্রিয়া তাপ উৎপন্ন তাকে আমরা তাপ উৎপাদক বলি। যেমন দেখো আমাদের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন, আমরা যে খাবার খাই তার ফলে আমরা শক্তি অর্জন করি, তার মানে কি আমাদের পেটে যখন শ্বসন হচ্ছে, মানে আমাদের গ্লুকোজের উপর যখন শ্বসন হচ্ছে, সেখান থেকে এনার্জি উৎপন্ন হয়। এনার্জি মানে কি, এনার্জি মানে তো তাপ, তার মানে সেটা একটা তাপ উৎপাদক বিক্রিয়া। হজমের সময় খাবারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থে ভেঙে যায়, ভাত, আলু, রুটি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। কার্বোহাইড্রেট গুলো কি হয়, ভেঙে গ্লুকোজে পরিণত হয়। যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়াচ্ছিলাম দেখাচ্ছিলাম যে কোথায় কোথায় ভাঙে,
প্রত্যেকটার সঙ্গে কানেক্ট করে করে পড়াবো। আমি যখন ফিজিক্স পড়াবো, বায়োলজি কিছু অংশ আসলে সেটাও কানেক্ট করে দেবো, কেমিস্ট্রি কিছু অংশ আসলে সেটাও কানেক্ট করে দেবো, আবার বায়োলজি ডাইজেস্টিভ সিস্টেম আসলে সেটা কানেক্ট করে দেবো। কার্বোহাইড্রেট ভাঙতে কে সাহায্য করে? স্যালিভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, তাই না? আমাদের মুখে কি হয়? স্টার্চটা মল্টোজে রূপান্তরিত হয়। আলটিমেট কার্বোহাইড্রেট কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়, এবং সেই গ্লুকোজ থেকে কি হয়? আমাদের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেই গ্লুকোজের অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন হয় বা রেসপিরেশন হয়, তার ফলে কি উৎপন্ন? শক্তি উৎপন্ন হয়। দেখো সেই বিক্রিয়াটা এইটা, যে C6H12O6, এটা কার সংকেত? গ্লুকোজের সংকেত। এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে এবং এর সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, এবং যার ফলে কি উৎপন্ন হচ্ছে? না, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এবং প্লাস হচ্ছে এনার্জি। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। শ্বসন যখন তোমাদের পড়াবো তখন এটা নিয়ে আরো আলোচনা করব। নেক্সট, এবার হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম? এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, আমরা সংযোজন বিক্রিয়া জানলাম। এবার আমরা জানলাম যে বিয়োজন। বিয়োজন মানে কি? বিয়োজন মানে ধরো সাপোজ কি বলা যাবে, ধরো এইটা রয়েছে, এইটা আমার একটা পাথর, বা এই পাথরটাকেই বলো, অর্থাৎ ব্যাপারটা কিছুই না, যেটা সংযোজন হচ্ছিল না ওটাকে রিভার্স করে দাও। সংযোজনে কি হচ্ছিল? এই দুটো পাথর একসঙ্গে জুড়ে একটা হয়েছিল, কম্বাইন। বিয়োজন মানে কি হবে? এই যে দুটো মিলে যে একটা তৈরি হয়েছিল, এই দুটো আবার কি হয়ে যাবে? ভেঙে যাবে। তুমি বলবে স্যার কেন ভাঙবে? কারণ বাইর থেকে এনার্জি দেবো আমি। কোনো জিনিস ভাঙে কেন? ভাঙা গড়ার খেলা কেন ঘটে? ভাঙা গড়ার খেলা কেন ঘটে? বাইরের লোক ইনভলভ থাকে তাই। আমার মধ্যে আমার বন্ধুর, তোমার মধ্যে তোমার বন্ধুর ব্রেকআপ কখন হয়, বা তোমার মধ্যে তোমার বন্ধু ঝগড়া কখন লাগে? যখন তৃতীয় কোনো ব্যক্তি তোমাদের মধ্যে ঢোকে। সেই তৃতীয় ব্যক্তিটাকে এনার্জি। এনার্জি যখন ঢুকে যাবে ওর মধ্যে, ওকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। মনে করো ফেরাস সালফেট, এই তীর চিহ্নের ওপর যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে ফেরাস সালফেটকে ভাঙতে সাহায্য করছে। ফেরাস সালফেটকে কে ভাঙছে? তাপ। তাপটা কি? এনার্জি। কেন ভাঙছে? ওর মধ্যে যে বন্ড গুলো, এই যে ধরো ফেরাস সালফেট যুক্ত রয়েছে, এদের মধ্যে তো বন্ড রয়েছে একটা, সেই বন্ডকে যদি তুমি তাপ দাও, এটার মধ্যে এনার্জি রয়েছে, সেই এনার্জিটা যদি ব্রেক হয়ে যায়, এটা তো ব্রেক হয়ে যাবে, অর্থাৎ ডিকম্পোজ হয়ে যাবে। মানে কি? কম্পোজ ছিল, কম্বাইন্ড ছিল, ডিকম্পোজ হয়ে যাবে, ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? বাইর থেকে তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে। তৃতীয় ব্যক্তি কে? তৃতীয় ব্যক্তি হচ্ছে তাপ, এনার্জি। এনার্জি ঢুকে কি করবে? ওর মধ্যে যে বন্ড গুলো রয়েছে সেই বন্ড গুলোকে ব্রেক করবে, আর ব্রেক করলে কি হবে? সেটা অন্য একটা কম্বাইন্ড ফরমেশন তৈরি হবে। দ্যাট ইজ, তাকে আমরা বলছি ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এই ডিকম্পোজিশন কিন্তু এমনি এমনি হয় না, এখানে বিভিন্ন উদ্দীপনার প্রয়োজন হয় বা এনার্জির দরকার। যেটা আমি তোমাদের বললাম, তৃতীয় ব্যক্তি একটা কারণে আমাদের মধ্যে ঢোকে না, বিভিন্ন কারণে ঢোকে। এই তৃতীয় ব্যক্তিটাই হচ্ছে এখানে উদ্দীপক। যেমন তাপ হতে পারে, চাপ হতে পারে, সানলাইট হতে পারে। পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে যে এখানটা কি হবে, এখানটা কি হবে, এরকম ডাইরেক্ট এই সমীকরণটা তুলে প্রশ্ন আসবে। ডিফারেন্ট টাইপের প্রশ্ন করছে রেলওয়ে, ফলে বি কেয়ারফুল, সেগুলোর জন্য কেয়ারফুল থাকতে হবে। দেখো কি বলেছে, একটি শুষ্ক স্ফুটন হলে 2 গ্রাম ফেরাস সালফেট নাও। ফেরাস সালফেট নিলাম, এবার সেটা কি করছি? আমি উত্তপ্ত করছি। ফেরাস সালফেটের সবুজ বর্ণের পরিবর্তন হয়েছে, অবশ্যই, এবং সালফারের দহনের বৈশিষ্ট্য গন্ধ পেয়েছি। তার মানে দেখো এখান থেকে আরো একটা জিনিস জানলাম, ফেরাস সালফেটের কালার কি? সবুজ, যাকে আমরা কি বলি? একে গ্রিন ভিট্রিয়ল বলি। এগুলো ডাইরেক্ট প্রশ্ন আসবে, এগুলোই তোমাদের, এগুলো এই জন্য বলে না যে বাড়িতে এনসিইআরটি পড়লে স্যার কি পড়বো না পড়বো বুঝতে পারি না, মনে হয় যেন সব পড়ে নিয়েছি, পরীক্ষায় গেলে কিচ্ছু দেখতে পাই না। কেন বলো তো? টিচারের কেন দরকার? পিডিএফ দেবো শুধু? পিডিএফ না, নো মোর পিডিএফ, নো মোর ম্যাটেরিয়াল। কনসেপ্ট মাথার মধ্যে ঢুকিয়ে দেবো আমি কনসেপ্ট মাথার মধ্যে গেঁথে দেবো। তোমার এমন একটা পোকা তোমার মাথার মধ্যে ভরে দেবো, যে পোকাটা তোমার মাথার মধ্যে বনবন করে ঘুরবে, তোমাকে বলে যাবে যে আচ্ছা এটা তো এরকম। আমি স্টুডেন্টিভ অ্যাপ্রোচটা তোমাকে শেখাবো। সবুজ বর্ণ দিয়েছে, ফেরাস সালফেট দিয়েছে, তোমাকে বুঝে নিতে হবে ফেরাস সালফেট কালারটা সবুজ, তার মানে ওটাই গ্রিন ভিট্রিয়ল, তাহলে FeSO4 7H2 হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, ঠিক আছে। তাহলে ফেরাস সালফেটে যখন আমি তাপ দিচ্ছি তখন কি হচ্ছে? ফেরিক অক্সাইড গঠন হচ্ছে, অর্থাৎ Fe2O3 গঠন হচ্ছে, প্লাস সালফার উৎপন্ন হচ্ছে, সালফারের দুটো যৌগ উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে ফেরাস সালফেটকে ডিকম্পোজিশন করার জন্য কি উদ্দীপনার প্রয়োজন বা কি এনার্জির প্রয়োজন? দ্যাট ইজ তাপের প্রয়োজন। নেক্সট, ক্যালসিয়াম কার্বনেটে তাপ প্রয়োগ করলে সেটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারলে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথরকে যদি আমি তাপ দিই তাহলে সেখান থেকে কি উৎপন্ন হবে? না পোড়া চুন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে
চুনা পাথর বলা হয় বা যাকে তুমি মার্বেল বলো, সেটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বলা হয়, যা একটি গুরুত্বপূর্ণ বিয়োজন প্রক্রিয়া শিল্প কারখানায় ব্যবহৃত হয়। ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম হলো চুন বা পোড়া চুন। এর অনেক ব্যবহার রয়েছে, এদের মধ্যে একটি হচ্ছে সিমেন্ট উৎপাদন। দেখো এই লাইনটাকে একটু কালারিং করো। কেন কালারিং করব? আমি যে পার্ট 1 পার্ট 2 গুলো পড়িয়েছিলাম সেখানে একটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডিতে জল করছিল, এদের মধ্যে কোনটি, নিচের কোনটিকে আমরা সিমেন্ট উৎপাদনে ব্যবহার করি? এই লাইনটার মধ্যে দেখো ঢুকে আছে। তার মানে দেখো এনসিইআরটি যখন পড়বো আমরা, শুধুমাত্র যে একটা পড়তে গেলে একটাই জানবো না, ব্রেনকে খোলা রাখো, একটা পড়তে গেলে অনেক কিছু পড়ে নেব। তাহলে সিমেন্ট উৎপাদনে প্রধানত আমরা কাকে ব্যবহার করি? সিমেন্ট উৎপাদনে আমরা প্রধানত ব্যবহার করি পোড়া চুনকে বা ক্যালসিয়াম অক্সাইডকে। ক্লিয়ার? নেক্সট দেখো লেড নাইট্রেট, খুব গুরুত্বপূর্ণ। লেড নাইট্রেটকে কি দিচ্ছে? তাপ দেওয়া হচ্ছে। লেড নাইট্রেটকে তাপ দেওয়া হচ্ছে, তার ফলে কি হচ্ছে? লেড অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন, এই বিক্রিয়ার যে সমীকরণটা খুব ভালো করে খেয়াল করো। দেখো এখানে দুটো লেড রয়েছে, দুটো অক্সিজেন। এখানে দেখো কটা অক্সিজেন? 3 2 6, 6 2 12টা অক্সিজেন। এখানে দুটো, এখানে 8টা, 8 2 10, আর এখানে দুটো 12। অক্সিজেনের খেল খতম, অক্সিজেন ক্লিয়ার হয়ে গেছে। নাইট্রোজেন 4টে নাইট্রোজেন। এখানে কটা নাইট্রোজেন দেখো? এখানে বাইরে দুটো, মানে বাইরে এই হোলটার মধ্যে দুটো, মানে দুটো, আর এখানে দুটো, 2 2 4। এটা কিন্তু গুণ হয়, এই বাইরের ভেতর, এই বাইরে এই ভেতর, এগুলো কিন্তু গুণ হয়। তার মানে কটা নাইট্রোজেন রয়েছে? 4টে নাইট্রোজেনের অ্যাটম রয়েছে। ক্লিয়ার? ব্যালেন্স করে দিলাম। এই ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাথার মধ্যে রাখবে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, লেড নাইট্রেটকে তাহলে উৎপন্ন করলে কোন গ্যাস নির্গত হবে? নাইট্রোজেন ডাই অক্সাইড এবং হচ্ছে কি না অক্সিজেন গ্যাস। নেক্সট, এইবার দেখো সাদা বর্ণের সিলভার ক্লোরাইড যদি সূর্যালোকের উপস্থিতিতে ধূসর বর্ণে পরিণত হয়, তাহলে দেখো সিলভার ক্লোরাইডের রং কি পেয়ে গেলাম? কি পেলাম? সাদা। সূর্যালোকে ভাঙবে, এটা কিসের উপস্থিতিতে ভাঙবে? ডিকম্পোজ হবে, এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। কিসের উপস্থিতিতে ডিকম্পোজ হবে? সূর্যালোকের উপস্থিতিতে। ডিকম্পোজ হয়ে কিসে উৎপন্ন হবে? একটা হচ্ছে কিসে উৎপন্ন হবে না, ধাতব সিলভারে উৎপন্ন হবে। ঠিক আছে? কেন? তার ধাতব সিলভারের কালারটা কি? ধূসর। প্লাস কি উৎপন্ন হবে? ক্লোরিন। কিসের উপস্থিতিতে সিলভার ক্লোরাইড ভাঙছে? সূর্যালোকের উপস্থিতি। 2AgCl 2Ag এবং দুটো ক্লোরিন মিলল সংকেত, তাহলে এটাও সলিড, এটাও সলিড। সূর্যালোকে এটা কিন্তু ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়ে যায়। বোঝা গেছে? নেক্সট, সিলভার ব্রোমাইডকে যদি আমি সূর্যালোকের উপস্থিতি রাখি তাহলে কি হবে? শুধু সিলভার এবং ব্রোমিন। দেখো এইগুলো তোমাদের আগের দিন আমি সমীকরণে করেছিলাম, প্রত্যেকটা দেখেছো কোথা থেকে এসছে? ব্রোমিনের সংকেত দেখবে, সিলভারের সংকেত দেখবে, সিলভার ব্রোমাইডের সংকেত দেখবে। আর এই যে উপর সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়, এটা কিসের ব্যবহৃত হয়? সাদা কালো ফটোগ্রাফিতে। যখন ফটোগ্রাফির পর কি হতো? সূর্যালোকে রেখে দেওয়া হতো। বুঝতে পেরেছো? তো সিলভার ব্রোমাইড আমরা ফটোগ্রাফিক ফিল্মে কি ব্যবহার করে থাকি? সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিক ফিল্মে। এগুলো প্রত্যেকটা এরকম করে তোমাদের ইম্পর্টেন্ট, ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয় আগেকার দিনে। এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসা তো বন্ধ হয়নি। এইবার হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ, যেটা খুব কনফিউশন হয় তোমাদের, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেস করবে মানে কি? দেখো ভালো করে বোঝো। মনে করো, কি করে বোঝাই? হ্যাঁ, মনে করো এটা দিয়ে বোঝাই না, এটা এখানেই বোঝাই। ধরো এখানে একটা কি রয়েছে, এটা কি? এটা এলিমেন্ট। ভালো করে বুঝবে কখন ডিসপ্লেসমেন্ট হবে আর কখন ডবল ডিসপ্লেসমেন্টে বুঝবে। প্রতিস্থাপন মানে কি? একজনের জায়গায় তাকে তুলে দিয়ে আরেকজন ঢুকে যাওয়া। ভাবো, বুঝো। মনে করো এর দুজন রিঅ্যাকশন করছে, ঠিক আছে? এই দুটো মনে করো কম্বাইন্ড ফর্মে রয়েছে, এর দুজন একা আর এ একা রয়েছে, দুটো, মানে এটা একটা কম্বিনেশন রয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছ কপার সালফেট রয়েছে। তো এর দুজন কম্বিনেশন করে রয়েছে আর এর দুজনে রিঅ্যাকশন করছে। এবার যখন বিক্রিয়াত পদার্থ তৈরি হচ্ছে, একে তুলে দিয়ে কি হবে? এর সঙ্গে এ ঢুকে যাবে। বোঝো কাণ্ড। এ তো এর সঙ্গে ছিল, একে তুলে দিয়ে কি করবে? এর সঙ্গে মিলিত হয়ে যাবে। অর্থাৎ একটাকে কি করবে? একটা এলিমেন্টকে কি করবে? প্রতিস্থাপন করে দেবে। বোঝা গেল? যেমন দেখো এখানে কি হয়েছে? আয়রন সঙ্গে একটা কম্পাউন্ড CuSO একটা কম্পাউন্ড, কারণ Cu S এবং O এগুলো যুক্ত রয়েছে, কম্বাইন্ড ফর্মে রয়েছে। তাহলে আয়রন যখন কপার সালফেটের সঙ্গে রিঅ্যাকশন করছে,
এখানে কে ছিল তা বাবা, এখানে কপার ছিল, কপারকে তুলে দেবে, তুলে কে ঢুকে যাবে, এফি ঢুকে যাবে। দেখো SO4 অ্যাজ ইট ইজ আছে, এফি ঢুকে গেছে, কি উৎপন্ন হচ্ছে, FeSO4, আর সিইউ কে কি করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। এটা তোমাদের আমি দেখালাম। এই যে এর দুজন একসাথে ছিল, এ আলাদা ছিল, দুজনে রিঅ্যাকশন করলো, কি হলো, একে তুলে নিল, এ এর জায়গাটা নিয়ে নিল। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। আর সব সময় মনে রাখবে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে না, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট যখন রিঅ্যাকশন হবে, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট যখন রিঅ্যাকশন হবে তখন অবভিয়াসলি একটা এলিমেন্ট এবং একটা কম্পাউন্ড থাকবে। দুটো কম্পাউন্ডে কখনো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে না। একটা এলিমেন্ট মানে বুঝতে পারছো, সেটা অধাতু হতে পারে, ধাতু হতে পারে, যাই হোক না কেন, কপার সালফার একটা লবণ, তো লবণ হোক কি যাই হোক, একটা কম্পাউন্ডের সঙ্গে একটা এলিমেন্টের রিঅ্যাকশন হবে, দিয়ে কি হবে, দিয়ে সেম অ্যাজ ইট ইজ একটা কম্পাউন্ড এবং একটা এলিমেন্ট তৈরি হবে। তাহলে একটা কম্পাউন্ডের সঙ্গে একটা এলিমেন্টের বিক্রিয়ায় একটা কম্পাউন্ড এবং একটা এলিমেন্ট তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দেখো আরো দেখাই। যেমন দেখো জিঙ্ক এবং কপার সালফেট, জিঙ্ক এবং হচ্ছে কপার সালফেট বিক্রিয়া করে উৎপন্ন করছে কি, কপারটাকে তুলে দিয়ে কে ঢুকে যাবে, জিঙ্ক ঢুকে যাচ্ছে। কপারটাকে এখান থেকে তুলে দিচ্ছে, তুলে দিয়ে কে ঢুকে যাচ্ছে, জিঙ্ক ঢুকে যাচ্ছে। তাহলে কপারের জায়গাটাকে প্রতিস্থাপিত করছে কে, জিঙ্ক করছে প্রতিস্থাপিত। ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে যে এই বিক্রিয়াটিতে কপারের জায়গাটিকে কে প্রতিস্থাপন করেছে, দিয়ে কি হচ্ছে, কপারটা আলাদা হয়েছে। দেখো একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড একটা এলিমেন্ট। ক্লিয়ার? তো এইগুলো তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, দেখতে হবে। নেক্সট দেখো পিবি অর্থাৎ কি না, লেড। পিবি হচ্ছে কার সংকেত, মানে পিবি কার সংকেত, লেডের। পিবি কে কেউ প্যালাডিয়াম ভাববে, ওটা পিডি, এটা হচ্ছে পিবি। ভালো করে বোঝো, পিবি হচ্ছে লেড আর পিডি হচ্ছে প্যালাডিয়াম। তাহলে পিবি হচ্ছে একটা এলিমেন্ট, তার সঙ্গে কি হচ্ছে দেখো, কপার ক্লোরাইড কম্পাউন্ড। এই কম্পাউন্ড এবং এলিমেন্ট দুটো রিঅ্যাকশন করে উৎপন্ন কি করছে, লেড ক্লোরাইড উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে, লেড ক্লোরাইড। এবং দেখো এই পিবিটা ঢুকে গেল এইখানটা, অর্থাৎ সিইউটাকে কেটে দিয়ে এখানে ঢুকে গেল, আর সিইউটাকে বেচারাকে একা করে দিল। ব্যাপারটা বুঝতে পারছো? মনে করো তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি তোমার বেস্ট ফ্রেন্ড দুজনে একসাথে সবসময় ঘুরতে বেরো। থার্ড একজন বন্ধু তোমাদের সঙ্গে বন্ধুত্ব পাতালো, সি। এবার কি হলো, আস্তে আস্তে এই বি কে তোমার বিরুদ্ধে কান ভাঙালো, ও তোমার জায়গাটা ঢুকে দিয়ে তোমাকে একা করে দিল। অর্থাৎ তুমি তো এটা কি করলো, সিবি হয়ে গেল প্লাস এ, অর্থাৎ তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ, তোমার এই দুজন বন্ধু একসাথে ঘুরে বেড়াচ্ছে। ভাই আমাকে বন্ধু হিসেবে নিবি, বললো ঠিক আছে আয়। দেখা যাচ্ছে কি তোমাকে আলাদা করে দিয়ে ওর দুজন একসাথে ঘুরে বেড়াচ্ছে, তোমাকে খবর দিচ্ছে না। দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে? একজন একা থাকবে, একজন কম্বাইন্ড ফর্মে থাকবে। পরবর্তীতে কি হবে, যে একা এসেছিল আর যার সাথে কম্বিনেশন ছিল তাকে সেখান থেকে প্রথমটাকে উঠিয়ে দেবে, উঠিয়ে ও ঢুকে যাবে, ওর রাস্তা জায়গাটা ও নিয়ে নেবে। এরকম করে মনে রাখবে। ক্লাসটা ভালো লাগলে একটাই কথা, আমি একটু অন্যভাবে পড়াই, আশা করি তোমাদের এগুলো ভালো লাগছে। আর তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের জন্য সপ্তাহে 7 দিন ক্লাস আনার ব্যবস্থা করছি। আমার একটাই টার্গেট, কি বলেছিলাম, অনলি রেল, নো পুলিশ, নো পিএসসি, কোনো এক্সাম নয়, শুধুমাত্র রেলে ফোকাস করছি। তার মানে বোঝো যে পড়াশোনাটা সেই লেভেলেরই হবে। পেড ব্যাচে যারা ভর্তি হবে, নিচের দেওয়া যে নাম্বারটা যাচ্ছে ভর্তি হয়ে যাও, অনেক কিছু বেস্ট পাবে, এটুকু বলতে পারি। মে মাসের কয়েকটা ক্লাস করিয়েছি, ওদের আরো প্রচুর প্রচুর ক্লাস দেবো, তখন আরো ভালো করে ক্লাস হবে। নেক্সট দেখো দ্বি প্রতিস্থাপন, ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট মানে কি, কাপুল কাপুল আসবে, একজন কাপুল এলো আর একজন কাপুল এলো, দিয়ে একে অন্যেরটা কি করলো, রিপ্লেস করলো। ব্যাপারটা বোঝো কি হবে, বিষয়টা দেখো। আগে কি ছিল, পার্থক্যটা বোঝো। একটা এলিমেন্ট ছিল, অর্থাৎ একজন সিঙ্গেল ছিল আর একটা কাপল ছিল, অর্থাৎ একটা এলিমেন্ট ছিল আর একটা কম্পাউন্ড ছিল। এখানে কি হচ্ছে দেখো, এখানে দুটোই কম্পাউন্ড, দেখতে পেয়েছো, দুটোই কম্পাউন্ড। এবারে কি হবে, এনএটা এসে এখানে ঢুকে যাবে। ঠিক আছে, দেখো কোথায় গেল, হ্যাঁ এই যে এনএটা এসে এখানে ঢুকে গেছে। দেখো এনএটা এসে এই জায়গাটা ঢুকে গেছে, অর্থাৎ সিএলটাকে এনএ নিয়ে নিয়েছে আর SO4 কে বিএ নিয়ে নিয়েছে। দেখো বিএ গিয়ে এইখানটা প্রতিস্থাপন হলো BaSO4, আর এনএ গিয়ে এইখানটা প্রতিস্থাপন হলো NaCl, অর্থাৎ একে অপরকে প্রতিস্থাপিত করবে। ঠিক আছে, একে অপরকে প্রতিস্থাপিত করছে। এই বিক্রিয়াটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পেরেছো, সিঙ্গেল ডিসপ্লেসমেন্টে একটা এলিমেন্ট থাকছে, একটা কম্পাউন্ড থাকছে, উৎপন্ন হওয়ার সময় একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে, সিইউ একটা এলিমেন্ট আর FeSO4 একটা কম্পাউন্ড। ডাবল ডিসপ্লেসমেন্টের কি হচ্ছে, দুটো কম্পাউন্ড থাকছে, দেখো Na2SO4 একটা কম্পাউন্ড আর
বেরিয়াম ক্লোরাইড একটা কম্পাউন্ড, এবং যখন উৎপন্ন হচ্ছে তখনও দেখো দুটো কম্পাউন্ডই উৎপন্ন হচ্ছে, এটাও দুটো কম্পাউন্ড, অর্থাৎ দুটো কাপল এসেছিল। এটাকে পার্সোনালি নিও না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি, আমি এরকম করে গল্প করে পড়াতেই ভালোবাসি যাতে তোমরা বুঝতে পারো। দুটো কাপল এসেছিল, একে অপরেরটাকে পাল্টে নিয়ে চলে গেল, তুম ভি খুশ হাম ভি খুশ, ঠিক আছে? তো এরকম, তো এখানে বিক্রিয়াটা কি হচ্ছে, সোডিয়াম সালফেটের সঙ্গে, ঠিক আছে, বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় বেরিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, এবং এই যে বেশিরভাগ ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, একটা অধক্ষেপ পড়ে বা প্রেসিপিটেট পড়ে, প্রেসিপিটেশন পড়ে, এই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা অধক্ষেপণ বিক্রিয়া বলে থাকি। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এইবার হচ্ছে রেডক্স রিঅ্যাকশন, অক্সিডেশন, রিডাকশন। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট আর ডাবল ডিসপ্লেসমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, বুঝে নিয়েছো, কারোর কোনো সমস্যা নেই? অবশ্যই কমেন্ট করবে। পেইড ব্যাচ যারা অ্যাডমিশন নেবে তারা ফোন করে ভর্তি হবে, বারবার বলছি না, তোমরা জানো অনেকেই ভর্তি হচ্ছে, তোমরা জানো, এটাই ব্যাপার। আচ্ছা, জারণ বিজারণ দেখো, জারণ বিজারণে কি হয়, যখন অক্সিজেন কোনো কিছুর সঙ্গে যুক্ত হয় তখন তাকে আমরা বলি জারণ। দেখো, কপারের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কপার অক্সাইড তৈরি হয়েছে, তাহলে এই যে কপারের সঙ্গে অক্সিজেন যুক্ত, তার মানে এটা কি হলো, জারণ হলো। যদি উত্তপ্ত পদার্থটির উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠাও, পৃষ্ঠতলে কালো বাদামি বর্ণ ধারণ করে, তখন বিপরীতমুখী বিক্রিয়াটি সংঘটন, অর্থাৎ কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন দিলে কি হচ্ছে, কপার উৎপন্ন হচ্ছে, এটা কি হলো, বিজারণ। তাহলে যখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে তখন সেটাকে বলছি বিজারণ, আর যখন অক্সিজেন যুক্ত হচ্ছে তখন সেটাকে বলছি জারণ। তাহলে রাসায়নিক বিক্রিয়া কোনো পদার্থ যদি অক্সিজেন গ্রহণ করে তখন তাকে বলা হয় পদার্থটি জারিত হয়েছে, অর্থাৎ জারণ বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়া কোনো পদার্থ অক্সিজেন বর্জন করে তাকে বলা হয় পদার্থটি বিজারিত হয়েছে বা বিজারণ প্রক্রিয়া। অর্থাৎ অক্সিজেন গ্রহণ করলে জারণ, অক্সিজেন বিজারণ করলে বিজারণ, মানে অক্সিজেন ত্যাগ করলে বিজারণ, হাইড্রোজেন গ্রহণ করলে বিজারণ, হাইড্রোজেন ত্যাগ করলে জারণ। ক্লিয়ার হয়েছে? নেক্সট। যেমন এখানে দেখো, কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের একটা, কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের একটা কি হয়েছে, কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের একটা মিক্স আপ হয়েছে, হয়ে কি উৎপন্ন হয়েছে, কপার এবং জল উৎপন্ন হয়েছে। তাহলে দেখো, ভালো করে দেখো, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন কিসে পরিণত হয়েছে, হাইড্রোজেন কিসে পরিণত হয়েছে, হাইড্রোজেন জলে পরিণত হয়েছে, তার মানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে এটা জারণ বিক্রিয়া, মানে অর্থাৎ একটা বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ দুটোই হচ্ছে। আবার দেখো, কপার অক্সাইডের সঙ্গে কি হচ্ছে, কপার অক্সাইড থেকে এই যে অক্সিজেন থেকে বেরিয়ে কপার গঠন হচ্ছে, তার মানে অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে কি, বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার হচ্ছে? দেখ, জিঙ্ক অক্সাইড থেকে জেডেন পরিণত হচ্ছে, জিঙ্ক অক্সাইড থেকে জেডেন মানে কি বিক্রিয়া হবে বলো প্রত্যেকে, বিজারণ বিক্রিয়া। আবার কপার থেকে কপার অক্সাইড, তার মানে কি হবে, অক্সিজেন যুক্ত হলো, মানে কার্বন মনোক্সাইড, সরি কার্বন থেকে কার্বন মনোক্সাইড, কপার বলে দিয়েছি, জারণ বিক্রিয়া। আচ্ছা, নেক্সট দেখো, MnO2 থেকে এই জায়গাটা এলে আমরা কি বলবো, এই জায়গাটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া, আর এইটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, র্যানসিডিটি, র্যানসিডিটি কেন, এটা তোমাদের বহুবার পরীক্ষা আসে, যে যখন আমাদের যে এই চর্বিযুক্ত খাবারগুলোকে যখন তুমি বাইরে রেখে দেবে তখন কি হবে, তখন জারণের ফলে অক্সিজেন যুক্ত হবে এবং তেলযুক্ত বা চর্বিযুক্ত যে খাবারগুলো সেগুলো গন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কি হয় না, আমরা চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি করে রাখি, নাইট্রোজেন গ্যাস ভর্তি করা থাকে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চিপসের প্যাকেটে র্যানসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কোন গ্যাস ভরা থাকে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, নাইট্রোজেন গ্যাস। ওকে, এগুলো তোমাদের আগের দিন করিয়ে দিয়েছি, আজকে শুরু করব এই জায়গাটা থেকে। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া তীর চিহ্নের সামনের দিকে, তীর চিহ্নের সামনের দিকে মানে এই দিকটা, এই দিকটা কে থাকে, চ্যাম্পিয়ন কে থাকে, অবশ্যই কি হবে, বিক্রিয়াজাত পদার্থ। গ্রুপ ডি 2022 1/9/2022 এসেছে শিফট 3 তে। নেক্সট, কোন রাসায়নিক বিক্রিয়া একিউ দ্বারা কি বোঝায়, একিউ দ্বারা কি বোঝায়, অবশ্যই কি বোঝাবে, অ্যাকুয়াস, মানে জল টাইপের যদি কোনো হয় তখন তাকে আমরা বলবো অ্যাকুয়াস, এই যে অ্যাকুয়াস। ঠিক আছে, আর লিকুইড মানে কি, তরল, তরলটা হচ্ছে এইটা, মানে এল দিয়ে বোঝাবে, গ্যাস মানে জি, আর এটা মানে হচ্ছে সলিড, জলীয় আর কি, অ্যাকুয়াস মানে জলীয়, জলীয় মানে জল যুক্ত রয়েছে, মানে জলীয় টাইপের একটা ভাব রয়েছে। আচ্ছা, যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক তাদের আয়ন বিনিময় করে দুটি নতুন যৌগ তৈরি করে, দুটি নতুন যৌগ তৈরি করছে মানে কি হবে, আয়ন বিনিময়ের মাধ্যমে, অর্থাৎ মানে কি বলবো, রিঅ্যাকট্যান্ট এক্সচেঞ্জের মাধ্যমে কি হবে, অবশ্যই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে। যদি একটা থাকতো তাহলে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট। কোথায় এসেছে, প্রত্যেকটা দেখো আরআরবি গ্রুপ ডি তে এসেছে। আচ্ছা, তোমাদের যে গ্রুপ ডি শিফট ওয়াইজ করছিলাম ওটাও হবে, পার্ট 6 আসবে সম্ভবত, ওটাও আমি কালকে বা পরশুদিন নিয়ে আসছি। ঠিক আছে, এদের মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া নয়,
ভালো করে বুঝবে। PbCuCl2 PbCl2 প্লাস Cu, এটা একটা কি প্রতিস্থাপন, কেন দেখো আমরা এক্ষুনি এটা তো এক্স্যাক্টলি এক্সাম্পলটা পড়লাম, PbS এ ঢুকে গেল Cl2 এর জায়গায় প্লাস Cu একা করে দিল, ZnCuSO4 Zn ঢুকে, দেখো এক্স্যাক্টলি এই বিক্রিয়াগুলোই আমরা পড়ে এসেছি, এই তিনটে বিক্রিয়াই আমরা এক্ষুনি পড়ে এলাম, বলতে আর হবে না। তাহলে এই AgBr কি হচ্ছে, সানলাইটে ভাঙছে, প্রত্যেকটাই কোথা থেকে পড়লাম, একটা আলাদা বিক্রিয়া দিয়েছে NCERT থেকে দিয়েছে, কোথায় এসেছে 2/9/2022 শিফট 3 এসেছে। ওকে, তাহলে অপশন হয়ে যাবে অপশন বি তোমাদের সঠিক উত্তর, কারণ এটা কি বিক্রিয়া, ডিকম্পোজিশন রিঅ্যাকশন, এটা ডিকম্পোজ হচ্ছে বা বিয়োজন বিক্রিয়া। এদের মধ্যে কোনটি দ্বি প্রতিস্থাপন, ডাবল ডিসপ্লেসমেন্ট, তাহলে যখনই ডাবল ডিসপ্লেসমেন্ট দিয়েছে আমাদের কি খুঁজতে হবে, দুটো কম্পাউন্ড খুঁজতে হবে, দুটো কম্পাউন্ড থাকলে হবে। এখানে কি দুটো কম্পাউন্ড আছে, না, এটা তো ডিকম্পোজ হয়ে গেল। এখানে কি দুটো কম্পাউন্ড আছে, হ্যাঁ এখানে দুটো কম্পাউন্ড আছে ঠিক কথা, কিন্তু উৎপন্ন হওয়ার সময়ও তো দুটো কম্পাউন্ড উৎপন্ন হবে, সেটা তো নেই, তাহলে কেটে দাও। Zn দেখো এখানে এটা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড, এখানে দেখো এই দুটো কম্পাউন্ড, এই কেটা কি করেছে এখানে চলে এসেছে, আর এইচটা কি করেছে এখানে চলে এসেছে, এক্স্যাক্টলি দ্যাট ইজ দিস ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। শুধু অ্যান্সার বলছি না, এক্সপ্লেন করে বোঝো, তাহলে কি হবে, পার্টিকুলার এটা না এলেও ব্রেনের মধ্যে যে পোকাটা আমি তোমাদের ঢুকিয়ে দিচ্ছি সেটা পরবর্তীকালে কাজ করবে। এদের মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া, শুধু প্রতিস্থাপন বলেছে, তাহলে প্রতিস্থাপনই খুঁজবো। আচ্ছা, Zn প্লাস CuSO4 ZnSO4 Cu, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। 2FeSO4 Fe2O3, না এটা প্রতিস্থাপন, এটা তো এক্ষুনি পড়লাম যে এখানে তাপ দিলে FeSO4 ফেরাস সালফেটে তাপ দিলে এর উপর একটা বিয়োজন বিক্রিয়া। CaO প্লাস H2O CaOH হোল 2, এটা তো কম্বিনেশন রিঅ্যাকশন। Fe প্লাস H2O Fe3O4 প্লাস H2, এটা তো রেডক্স রিঅ্যাকশন, এটা কিন্তু কম্বিনেশন, এটা কিন্তু ডিকম্পোজিশন নয়, ভালো করে খেয়াল করবে কোথায় ডিকম্পোজিশন বলছি, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন নয়, কোথায় ডিসপ্লেস হচ্ছে, FeH2 কি উৎপন্ন হয়েছে, না, অনেকে এই দুটো কম্পাউন্ড এখানে দুটো কম্পাউন্ড দেখে ভাবে ডিসপ্লেসমেন্ট, না, ডিসপ্লেসমেন্ট কোনটা, এটা তো এক্ষুনি পড়েও এলাম, NCERT থেকে, বুঝতে পেরেছো? এই যে দেখো Cu কে কেটে দাও, Zn ঢুকে যাচ্ছে। ওকে, নেক্সট। আচ্ছা, এইটাকে তোমাদের A আর B প্রডিউস মানে চিনতে বলছে, এটাও তোমাদের এটা তোমাদের অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রিতে আছে, যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে আছে আমি তোমাদের বলে দিচ্ছি। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি রিঅ্যাকশন হয় তাহলে সোডিয়াম ইথানোয়েট এবং জল উৎপন্ন হয়, ঠিক আছে, সোডিয়াম ইথানোয়েট এবং জল, অর্থাৎ অপশন বি উইল বি রাইট অ্যান্সার। অর্গানিক যখন করাবো তখন করাবো। এদের মধ্যে কোনটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া এদের মধ্যে কোনটা, দেখো AgBr, এটা কি ডিকম্পোজিশন রিঅ্যাকশন, এই যে দুটো কম্পাউন্ড চোখ বুঝে বলে দেবো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। আর দেখো H2 উঠে যাচ্ছে, Cu ঢুকে যাচ্ছে, আর SO4 Cu উঠে যাচ্ছে, H2 ঢুকে যাচ্ছে, H2SO4, বলতে হবে না, এগুলো নিজেরাই পারবে। দেখো NaOH CuSO4 কি উৎপন্ন হবে, Na2SO4, ভালো করে বুঝবে। আচ্ছা, NaOH CuSO4 Na2SO4 দেখে কি মনে হচ্ছে তোমাদের বিক্রিয়াটা, ডিসপ্লেসমেন্ট মনে হচ্ছে, ডাবল ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে যেটা উৎপন্ন হবে, এখানে তো Na ঢুকে গেছে SO4, তাহলে সেখানে অবশ্যই একটা OH গ্রুপ থাকবে, এখানে দুটো OH ছিল তাহলে এখানেও দুটো OH থাকবে, এবং এখানে Cu ঢুকে যাবে, তাহলে CuOH হোল 2 উৎপন্ন হবে। এটাতে OH ছিল কিন্তু Ca টা কোত্থেকে এলো, Ca তো আসবে না, এগুলোতে তো OH গ্রুপই নেই, এখানে বলেই দিয়েছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তাহলে বুঝতে পারছো, তোমাদের দেখে কি মনে হয় বলো তো, দেখে মনে হলো এই বিক্রিয়াটা তো আমি পড়িনি, আমি পারবো না, কিন্তু ওপরে লিখেছে ডিসপ্লেসমেন্ট যদি ভালো করে খেয়াল করো একে অপরকে ডিসপ্লেস করবে, অর্থাৎ তোমাদের সবসময় ফ্যাক্ট এবং কনসেপ্টের উপর ধ্যান দিতে হবে। এই বিক্রিয়াটা না পড়লেও স্যার শিখিয়ে দিয়েছিল ডিসপ্লেসমেন্ট মানে এইভাবে ডিসপ্লেস হবে, তার মানে এটাকে আমি এই অ্যাপ্রোচে করতে পারি। ক্লিয়ার? A decomposition reaction carried out by heating is called, তাহলে হিটিং এর মাধ্যমে যখন ডিকম্পোজিশন রিঅ্যাকশন হবে তখন তাকে কি বলবো, থার্মাল ডিকম্পোজিশন। যখন আমি তাকে তড়িৎ দেব তখন তাকে কি বলবো, ইলেকট্রোলাইসিস। যখন সেখানে তাপ উৎপন্ন হবে তখন সেটা কি বলবো, এক্সোথার্মিক। যখন সেখানে কি বলবো যে সূর্যালোক আসছে তখন তাকে বলবো ফটোকেমিক্যাল, ঠিক আছে। আর তাপের মাধ্যমে হচ্ছে মানে থার্মাল ডিকম্পোজিশন হচ্ছে। এদের মধ্যে কোনটি সংযোজন বিক্রিয়া, সংযোজন মানে কি দুটো যুক্ত হবে। আচ্ছা, 2HCl 2Na NaClH2, এটা তো ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, যে একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড Na টা Cl এর জায়গায়, তার মানে এটা তো হবেই না। CH4 2O2 CO2 2H2O, এটাও হবে না। CH4 CO2, এটাও ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। HCl NaOH NaCl, এটাও ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। দেখো H2 + O2 আমরা পড়েছিলাম যে জল উৎপন্ন, ডাইরেক্ট NCERT থেকে প্রশ্ন এসেছে, এটা দেখা মাত্রই উত্তর করতে পারবে, এইটা হয়ে যাবে উত্তর। বোঝা যাচ্ছে কোথা থেকে নিচ্ছে, একদম লেটেস্ট প্যাটার্ন। ভালো লাগলে তোমাদের একটাই কথা বলছি, প্লিজ যদি ভালো লেগে থাকে
অবশ্যই শেয়ার করবে। গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিও তুমি আমাকে যদি সেকেন্ড একটা আমার হোয়াটসঅ্যাপে যদি পাঠাতে পারো, আমি মেনে নিচ্ছি যে এটা আমি হয়তো সহজটা পড়াচ্ছি। ঠিক আছে, বাংলায় এরকম ভিডিও পাবে না, এটা বলে দিচ্ছি। তাই একটু সাপোর্ট তোমাদের প্রয়োজন, তাহলে কিন্তু প্রচুর সায়েন্সের কনসেপচুয়াল ক্লাস আমি নিয়ে আসবো এবং ম্যাথও করাবো তোমাদের। ঠিক আছে, পরবর্তীতে দ্য রিয়াকশন ইন হুইচ সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্ট স্পিল ইনটু টু অর, আচ্ছা এগুলো তোমাদের কিন্তু ইংলিশে করা রয়েছে, বাংলা টাইপ করার সময় পাইনি আমি। অবভিয়াসলি পরবর্তীতে সবকিছু আমি, আমার কিন্তু নোট সমস্ত কিছু বাংলাতেই হয়, কিন্তু এটা যেহেতু বাংলা টাইপ করার টাইম পাইনি তাই আমি দিয়েছি, বাট বুঝিয়ে দিচ্ছি তোমাদের। সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্টে কি হবে না, অনেকগুলো প্রোডাক্ট উৎপন্ন হবে, তাহলে সেটা কি বলবো আমরা, কি বলবো, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, সরি ডিকম্পোজিশন রিঅ্যাকশন বলবো। একটা সিঙ্গেল থেকে উদ্দীপনা দিচ্ছি, অনেকগুলো প্রোডাক্ট উৎপন্ন, সেটা কি বলছি, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ক্লিয়ার? আইডেন্টিফাই দ্য কারেক্ট কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভিং ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারে কে থাকে, ক্লোরিন থাকবে আর চুন থাকবে, আর কে থাকবে এখানে ব্লিচিং পাউডারে? এটা একটা কি বিক্রিয়া, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দেখো এই যে ডিসপ্লেস হচ্ছে, দেখো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন তৈরি হচ্ছে এখানে। ঠিক আছে, নেক্সট। তাহলে এটা থেকে প্রশ্ন আসতে পারে যে ব্লিচিং পাউডার তৈরিতে কোন দুটো যৌগ ব্যবহার করা হয়, ক্লোরিন এবং COH2। দ্য রিঅ্যাকশন ইন হুইচ টু রিঅ্যাক্ট্যান্ট পার্টিসিপেট এন্ড প্রোডিউস অনলি ওয়ান, অর্থাৎ দুটো বিক্রিয়া পদার্থ থেকে, দুটো বিক্রিয়ক থেকে একটা বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে, কি বলবো, কম্বিনেশন রিঅ্যাকশন। দেখো প্রত্যেকটা জিনিস তোমরা শিখে যাচ্ছ। নেক্সট, CaOH2 ড্যাশ CaCl2 প্লাস H2O, কোন বিক্রিয়া, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দিয়েছে, কিন্তু ভালো করে ভেবে দেখো এই যে CaCl2, তার মানে এখানে একটা Cl ছিল, যেখানে এই Ca টা এসে ঢুকেছে, আর এখানে H2O চলে গেছে, তার মানে এখানে H2 চলে গেছে, তার মানে এখানে একটা H ছিল, তার মানে এখানে কি হয়ে যাবে, HCl হয়ে যাবে। দেখো খুব সহজেই তোমরা এগুলো পারবে। Cl এখানে আছে মানে নিশ্চয়ই তো এখানে একটা Cl ছিল, তাহলে সেই Clটা দাও। এখানে H, এখান থেকে মনে করো H গেছে দুটো, তার মানে এখানে তো একটা H ছিল, তার মানে সেই Hটা দাও, তাহলে HCl হয়ে যাবে উত্তর, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট, 2AgCl থেকে 2Ag প্লাস Cl2 আমরা দেখেছি ডাইরেক্ট NCERT থেকে, যেখানে সানলাইট বা সূর্যালোকের উপস্থিতিতে AgBr থেকে যে Ag উৎপন্ন হয় এবং Br উৎপন্ন হয়, প্লাস AgCl থেকে যে Ag এবং ক্লোরিন উৎপন্ন, দুটোই কিন্তু সানলাইটের উপস্থিতিতে হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ কম্বিনেশন রিঅ্যাকশন, এদের মধ্যে কোনটা কম্বিনেশন। কত প্রশ্ন পড়েছে তোমরা দেখেছো 2022-এ, আরো প্রশ্ন রয়েছে, সেগুলো আমি কয়েকটা প্রশ্ন তোমাদের অমিট করে গেছি, কারণ সেগুলো আমি যা শিখিয়ে দিচ্ছি বাড়িতে যদি প্রিভিয়াস ইয়ার্স থাকে নিজেরাই পেরে যাবে, একদম কনসেপচুয়াল পড়বে। এগুলো তোমাদের প্রচুর কঠিন লাগে আমি জানি, ইজি বোঝাচ্ছি, একদম পেরে যাবে ডাইরেক্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ কম্বিনেশন রিঅ্যাকশন, কম্বিনেশন মানে কম্বাইন হবে, এখানে তো ডিকম্পোজ হয়ে যাচ্ছে, এখানেও ডিকম্পোজ হয়ে যাচ্ছে, আর এখানে তো ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এইটা হবে কম্বিনেশন রিঅ্যাকশন। নেক্সট, HNO3 plus KOH থেকে KNO3 plus H2, the above reaction is an example of, এটা কি রিঅ্যাকশন দেখো, আচ্ছা ভালো করে বোঝো, এটা কি HNO3, H এর জায়গায় K ঢুকছে, আচ্ছা এখানে H এর জায়গায় H2 ঢুকছে না, এটা কিন্তু তোমাদের ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে না, ডিসপ্লেসমেন্ট তো অপশনে নেই, ডিসপ্লেসমেন্ট থাকলে হয়তো হতো, কিন্তু এটা একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজ মানে কি, ব্যাপারটা বোঝো, অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস হচ্ছে ওয়াটার, দ্যাট ইজ হচ্ছে তোমাদের ডিসপ্লে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অর্থাৎ অ্যাসিড এবং বেস নিউট্রালাইজ করে লবণ এবং জল উৎপন্ন করবে। HNO3 নাইট্রিক অ্যাসিড একটা অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড কি একটা বেস, অ্যাসিড প্লাস বেস, KNO3 কি উৎপন্ন হলো, সল্ট উৎপন্ন হলো প্লাস জল উৎপন্ন হলো, দ্যাট ইজ কি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? নেক্সট, which substance formed precipitate when a reactant occur between potassium sulfate and barium chloride, এক্ষুনি পড়ে এলে, পটাশিয়াম সালফেট এন্ড বেরিয়াম ক্লোরাইড যখন হবে কি উৎপন্ন হবে, বেরিয়াম সালফেট উৎপন্ন হবে। আরে তুমি এমনিতে করো না, এই যে এক্ষুনি তো করলাম, বিএটা এখানে ঢুকে যাবে আর পটাশিয়ামটা এখানে চলে আসবে, কি করেছিলাম, ডাবল ডিসপ্লেসমেন্ট, এখান থেকেই ঘুরিয়ে প্রশ্ন চলে এসছে, দেখেছো, এগুলোই প্রশ্ন আসবে, জাস্ট ফর্মুলাইজ করার চেষ্টা করবে, দেখবে পেয়ে যাবে। ঠিক আছে, কোনটা প্রেসিপিটেট হবে, কোনটা বলেছে, এইটা প্রেসিপিটেট হবে বিএস উপর, কেসিএল কিন্তু প্রেসিপিটেট হবে না। ঠিক আছে, নেক্সট। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, প্রত্যেকে ভালো করে বুঝতে পারলে। টোটাল চ্যাপ্টারটা তোমাদের আমি শেষ করে দিলাম, এরকম কিছু কিছু কঠিন কঠিন চ্যাপ্টার যেগুলো তোমাদের কঠিন লাগে সেগুলো আমি তোমাদের শেষ করাবো। আর যারা সমস্ত কিছু ভালোভাবে এবং স্পেশালি আমার গাইডে থাকতে চাও, ইউটিউবে তোমরা পড়ছো খুব ভালো কথা, তোমাদের তো আমি লক্ষ্য নজর করতে পারি না,
আমার যারা ব্যাচে থাকে তাদেরকে আমি গাইড করতে পারি। ফিজ ভেরি মাচ লো, ফিজটা আমি এখানে ডিসক্লোজ করি না, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবে তখন আমি বলবো। তো ভেরি মাচ লো ফিজ, তোমরা যদি একটা গাইডের মধ্যে থাকতে পারো তাহলে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে পারবে, সেই জন্যই আমি তোমাদের গাইড করাই বা গাইড দিই। তো তোমরা ফোন করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও চটপট, কারণ 20 মের মধ্যে 16 to 20 মের মধ্যে এই ব্যাচটা কিন্তু টোটালি অফ হয়ে যাবে, দিয়ে আবার নতুন কিছু প্ল্যান প্রোগ্রাম আসবে। তো তার আগে যারা বিশেষ করে এলপি টেকনিশিয়ানের পরীক্ষা দেবে, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, তোমাদের ভোটের পরই হয়তো দিন ঘোষণা হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এবং এনজয় করতে থাকো। আর আমি যারা ব্যাচে রয়েছে তাদের তাড়াতাড়ি করে ক্লাস শেষ করাবো, কয়েকটা ক্লাস হয়েছে, খুব বেশি ক্লাস হয়নি, তাড়াতাড়ি করে ক্লাস শেষ করাবো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।